নমস্কার, আমি ডক্টর চিন্ময়ানন্দনাথ। এই শীতের মধ্যে সবথেকে বড় একটা আতঙ্ক হঠাৎ করে আমাদের মধ্যে চলে এলো, সেটা হচ্ছে নিপা ভাইরাস। বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের মাধ্যমে বা অন্যান্য ইউটিউব বা খবরের চ্যানেলগুলোতে কিন্তু নিপা ভাইরাস নিয়ে নানা রকমের সতর্কতামূলক বার্তা বা সতর্কতামূলক ভিডিও কিন্তু প্রচার হচ্ছে, এবং সংবাদ মাধ্যম বা সংবাদপত্রেও কিন্তু নানা রকমের নিপা ভাইরাস রিলেটেড নানা রকমের প্রতিবেদন বেরোচ্ছে এবং মানুষের মধ্যে কিন্তু অ্যাওয়ারনেস তৈরি করা হচ্ছে। এবং আজকে আমি জানতে পারলাম যে গভর্নমেন্ট কিছু হেল্পলাইন নাম্বারও চালু করেছে যে নিপা ভাইরাস নিয়ে। তো বিগত কয়েক বছর আগে যখন আমাদের করোনা নিয়ে খুব হয়েছিল এবং করোনা যখন চারিদিকে ছড়াছড়ি হয়েছিল, তখনও কিন্তু আমাদের গভর্নমেন্ট থেকে প্রচুর সতর্কতামূলক বার্তা বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু করা হয়েছিল এবং গভর্নমেন্ট হেল্পলাইন বিভিন্ন নাম্বারও চালু করা হয়েছিল। তাহলে কি নতুন করে আবার করোনার মতন কোনো মহামারী আসছে? এই নতুন ভাইরাসটাই বা কি 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 উপসর্গ থাকলে আমরা ভয় পাবো যে আমরা নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছি, এবং এর থেকে প্রতিকারের কী কী উপায় আছে, এবং এর চিকিৎসাই বা কী আছে? এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি। আমার মনে হয় প্রত্যেকেরই এই ভিডিওটা সম্পর্কে দেখা উচিত এবং এই নতুন ভাইরাসটা সম্পর্কে জানা উচিত। তো প্রথমত আমি বলবো যে এই ভাইরাসটা কি। আর পাঁচটা ভাইরাস যেমন করোনা, ডেঙ্গু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতনই কিন্তু এটাও একটা ভাইরাস, যেটা আমাদের নানা রকমের ভাইরাল ডিজিজ তৈরি করে শরীরে। তো এই ভাইরাসটা আসে কোথা থেকে? মেইনলি এই ভাইরাসটা আসে হচ্ছে গিয়ে বাদুড় বা র্যাট থেকে। তো এই বাদুড় বা ব্যাট আমাদের সাধারণত কিন্তু শহরাঞ্চলে দেখা যায় না। তাহলে আমরা বাদুড় বা ব্যাট কোথায় পাব? এই শীতকালে গ্রামাঞ্চলে কিন্তু খেজুরের রস বা বিভিন্ন রস গাছ থেকে সংগ্রহ করা হয়। এই যে রসগুলো সংগ্রহ করার পদ্ধতি, সেটা হচ্ছে কলসি বা হাঁড়ি আমাদের গাছে কোনো একটা পার্টিকুলার জায়গায় হচ্ছে ছিদ্র করে তার নিচে বসিয়ে রাখা হয়, এবং সেই রসটা কিন্তু ওর মধ্যে সারা রাত্রি ধরে জমা হয়, এবং সকালবেলা সেই রসটা কিন্তু বিভিন্নভাবে বা বিভিন্ন মাধ্যমের দ্বারা আমাদের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, এবং অনেকেই যারা আছেন যারা হচ্ছে শখ করে এই রস পান করেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন গ্রামাঞ্চলে এই রস সংগ্রহ করা হয়, তখন অনেক সময় দেখা যায় যে এই সমস্ত গাছে বাদুড় আসে, এবং এই বাদুড় কিন্তু এই সুস্বাদু রস নিজেরাও গ্রহণ করার চেষ্টা করে। তো যদি এই রস কোনো বাদুড় গ্রহণ করে থাকে, তাহলে সেই বাদুড় যদি নিপা ভাইরাস আক্রান্ত হয়, সেই বাদুড়ের লালার দ্বারা কিন্তু রসের মধ্যে নিপা ভাইরাসের সংক্রমণ হয়, এবং সেই সংক্রমণ কিন্তু আমাদের রসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে, এবং সেই শরীরে কিন্তু প্রবেশ করার পর রক্তে মিশে নিপা ভাইরাসে আমরা আক্রান্ত হতে পারি। এরপরে আসছি যে আমরা তো সবাই রস খাই না, তাহলে আর কি কিভাবে আমাদের নিপা ভাইরাসের সংস্পর্শে আসা যেতে পারে বা নিপা ভাইরাসে আমরা আক্রান্ত হতে পারি? তো দ্বিতীয়ত, অনেক সময় যেটা হয়, বাদুড় বিভিন্ন ফল সেবন করে বা ফলে হয়তো কোনো রকমভাবে নখ বা কামড় বসিয়ে থাকে। তো যদি কোনো ফল আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, সেই ফলে যদি কোনো রকমের ভাবে কোনো প্রাণীর বা কোনো পশুর মনে হয় নখের আঁচড় বা কামড়ের দাগ রয়েছে, তাহলে কিন্তু সব থেকে ভালো হবে যে ওই ফলটা সেবন না করা। এছাড়াও যখন আমরা অন্যান্য কোনো কাঁচা ফল খাবো, সেই ফলটা যেন যদি ইনজিওর্ডও না হয়, মানে যদি কোনো তার আঁচড় বা কোনো রকম কোনো ক্ষত নাও থাকে, তাহলেও কিন্তু সেই ফলটা খাওয়ার আগে আমাদের উচিত খুব ভালোভাবে সেই ফলটাকে ধুয়ে খাওয়া। তাহলে কিন্তু হয়তো কিছুটা হলেও আমরা নিপা ভাইরাস থেকে বাঁচতে পারবো। এরপরে আসছি মাংস। বিভিন্ন রকমের মাংস, যেমন শূকরের মাংস বা বিভিন্ন গবাদি পশুর যে মাংস আছে, সেই মাংসের মাধ্যমেও কিন্তু রেয়ারলি ভাবে এই ভাইরাসটা ছড়াতে পারে। আমরা জানি যে মানে প্রথমত শুয়োরের মাংস অনেকে কিন্তু আমরা সেবন করি। তো শূকরের যে ফুড হ্যাবিট, সেই ফুড হ্যাবিটটা কিন্তু খুব একটা ভালো নয়। ওরা কিন্তু পচা জিনিসপত্র সেবন করে, বা কোনো রকম কোনো ফল যদি সে খেয়ে থাকে এবং সেটা যদি অলরেডি সেই নিপা ভাইরাসের জার্মস তার মধ্যে থাকে, তাহলে কিন্তু ওইভাবেও কিন্তু আমাদের ওই গবাদি পশুর মধ্যে বা শূকরের মধ্যে কিন্তু নিপা ভাইরাস আসতে পারে।
তখন কিন্তু সেই খাবারটা বা সেই মাংসটা যদি আমরা খুব ভালো করে কুক না করে, মানে খুব ভালো করে বয়েল না করে বা ভালো করে না ধুয়ে যদি খাই, তাহলে কিন্তু অল্প হলেও একটা নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয় আমাদের মধ্যে আসছে। এরপরে আসছে লাস্ট ট্রান্সমিশন, মানে হচ্ছে গিয়ে ম্যান টু ম্যান বা মানুষের সঙ্গে মানুষের সংস্পর্শে ভাইরাস আসা। তো মানুষের সঙ্গে যদি কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়, একজন নিপা ভাইরাসে আক্রান্ত রোগী যদি কোনোভাবে অন্য একজন সুস্থ রোগীর সংস্পর্শে আসে এবং তার বডি ফ্লুইড বা লালা বা মলমূত্র যদি কোনো সুস্থ মানুষের সংস্পর্শে আসে, তাহলে কিন্তু নিপা ভাইরাস সেই সুস্থ মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। সুতরাং এইভাবে কিন্তু একটা নিপা ভাইরাসের মতন একটা মরণ ভাইরাস কিন্তু আমাদের মধ্যে শরীরে আসতে পারে। সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় রয়েছে? প্রথমত, যদি নিপা ভাইরাস প্যান্ডেমিকভাবে আসে বা করোনার মতন পুরো মহামারীর মতন ছড়ায়, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের কপালে খুব দুঃখ আছে। কারণ এই নিপা ভাইরাস কিন্তু প্রথমে আমাদের এই করোনার মতন সিমটম নিয়েই আসে, মানে জ্বর, সর্দি কাশি, গা হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা এবং হচ্ছে গিয়ে কাঁপুনি। এই ধরনের সিমটম নিয়ে কিন্তু প্রথমে নিপা ভাইরাস প্রেজেন্ট করবে। আর এই ঠান্ডার সময় কিন্তু এই ধরনের সিমটম খুব কমন। তাহলে আমরা বুঝবো কি করে যে কোন পেশেন্টটা নিপা ভাইরাসে আক্রান্ত আর কোন পেশেন্টটা নর্মাল সিজনাল ফ্লুতে আক্রান্ত? প্রথম দিকে বা প্রাইমারি স্টেজে কিন্তু আমাদের বোঝা সম্ভব হয় না অনেক ক্ষেত্রেই যে পেশেন্টটা ঠিক কোন ইয়েতে আক্রান্ত রয়েছে। নিপা ভাইরাসের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু শুধুমাত্র রেসপিরেটরি অর্গানের মধ্যে সীমাবদ্ধ থাকে না। নিপা ভাইরাস কিন্তু ব্রেনে অ্যাটাক করে এবং সেই ব্রেনে অ্যাটাক করার পরে সেখান থেকে এনকেফেলাইটিস বা ব্রেনের মধ্যে ইনফেকশন পর্যন্ত ঘটতে পারে। এছাড়া খিঁচুনিজনিত সমস্যা বা ব্রেনের জ্ঞান হারানো, তারপর সাথে সাথে হচ্ছে কি ড্রাউজি বা ডিসওরিয়েন্টেশন, মানে পেশেন্টের ভুলভাল বকা বা মনে রাখতে না পারা, পেশেন্টকে চিনতে না পারা, এই ধরনের সিমটম কিন্তু জ্বরের সঙ্গে সঙ্গে যদি থাকে, তাহলে কিন্তু আমরা ভাবতে পারি যে এই পেশেন্ট নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারে। সুতরাং যদি জ্বরের সঙ্গে সঙ্গে সর্দি কাশি এবং তার সঙ্গে কোনো রকম কোনো নিউরোলজিক্যাল সিমটম দেখতে পান, তাহলে দেরি না করে আপনারা গভর্নমেন্ট হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন বা কাছাকাছি কোনো ভালো ডক্টরের সঙ্গে যোগাযোগ করে কিন্তু নিপা ভাইরাস সম্পর্কে জানতে পারেন। এছাড়া যদি আমরা টেস্টের দিকে যাই, তাহলে কিন্তু নিপা ভাইরাসের টেস্ট এখনও পর্যন্ত খুব বেশি জায়গায় অ্যাভেলেবেল নেই। আস্তে আস্তে হয়তো অদূর ভবিষ্যতে নিপা ভাইরাসের টেস্ট বিভিন্ন মানে ডায়াগনস্টিক ল্যাবে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো সাধারণত আমরা কি টেস্ট করি সেটা আমি বলে দিচ্ছি। সাধারণত আমরা কোভিডের মতোই আরটিপিসিআর টেস্ট করি ফর নিপা ভাইরাস। তো এর জন্য মেইনলি হচ্ছে আমাদের সোয়াব স্যাম্পেল, মানে হচ্ছে গিয়ে গলার থেকে যে স্যাম্পেল আমাদের করোনার সময় নেওয়া হতো সেরকম করেই স্যাম্পেল কালেকশন করে এই আরটিপিসিআর টেস্টের মাধ্যমে কিন্তু নিপা ভাইরাস শনাক্ত করা যায়। এইবার আমি লাস্টের দিকে আসছি যে চিকিৎসা কি আছে। এর কিন্তু কোনো পার্মানেন্ট চিকিৎসা বা কিওরেবল চিকিৎসা নেই। যেহেতু এটা একটি ভাইরাস, সেই জন্য ডেঙ্গু বা করোনার মতনই কিন্তু একটা আইসোলেশন পিরিয়ডের পর আস্তে আস্তে এইটা আমাদের বডি থেকে বেরিয়ে যায়। এবারে যদি বডি থেকে বেরিয়ে যায় তাহলে তো খুব ভালো, কিন্তু যতক্ষণ না বেরোচ্ছে তার মধ্যে কিন্তু আমাদের মারাত্মক সিমটমস আসতে পারে এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। 70-80% পেশেন্ট কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত মৃত্যুবরণ করে। সুতরাং আমাদেরকে খুব যত্নে রাখতে হবে, যত্নে থাকতে হবে এবং কোনো রকম কোনো ইনফেক্টেড মানুষ বা ইনফেক্টেড ফ্লু জাতীয় যদি কোনো পেশেন্টের সংস্পর্শে যায়, অতি অবশ্যই করোনার মতন মাস্ক ইউজ করতে হবে। সুতরাং সব থেকে প্রথমত যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের পার্সোনাল হাইজিন এবং মাস্ক। এই দুটো যদি আমরা ইউজ করি তাহলে কিছুটা হলেও করোনার মতন কিন্তু আমরা নিপা ভাইরাসের সঙ্গেও যুদ্ধ করতে পারবো। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।